আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের অনলাইন ক্লাসে হিসাব বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থীদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে আছি। আমি মোহাম্মদ ইমাম হোসেন মজুমদার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, কুমিল্লা অজিত গুহ মহাবিদ্যালয়। আজকের অনলাইন ক্লাসে আমি আলোচনা করব বিবিএ সম্মান প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ ফিনান্স পত্রের শিরোনামে দ্বিতীয় অধ্যায়ের শর্ট টার্ম ফাইন্যান্সিং অর্থাৎ স্বল্পমেয়াদী অর্থায়নের উপর। এটা আমার চতুর্থ লেকচার। আজকের ক্লাসে আমরা কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং সংক্রান্ত নিয়ম নিয়ে আলোচনা করব। কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এই সংক্রান্ত নিয়ম আমরা এখন আলোচনা করব। তাহলে কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং শিখতে হলে আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। এক নম্বর সূত্রটা হলো আমার এএআর। এএআর এর সূত্র হলো এএআর সমান সমান এসিএস ইন্টু এসিপি ডিভাইড বাই 360, অথবা সূত্রটা এভাবে বের করা যায় এএআর সমান সমান এসিএস বাই এআরটিউ। দুইটা সূত্রের যে কোনো একটা সূত্র দিয়ে এআর বের করা যায়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্রথম সূত্রটাই কাজে লাগে। তারপরে আমাদের এআরটিউ বের করতে হবে। এআরটিউ সূত্র হলো 360 বাই এসিপি। এআরটিউ সূত্র হলো 360 বাই এসিপি, অথবা এআরটিউর আরেকটা সূত্র আছে এআরটিউ সমান সমান এসিএস বাই এএআর। এসিএস বাই এএআর। তারপরে 3 নং সূত্র হলো পিআইআর বের করতে হবে। পিআইআর মানে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট বের করতে হবে। পিরিয়ডিক ইন্টারেস্ট রেটের সূত্র হলো অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই এআরটিউ। অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ডিভাইডেড বাই এআরটিউ। আমাদেরকে এই তিনটা সূত্র অবশ্যই আমাদেরকে জানতে হবে। পর্যায়ক্রমে আমরা এই সংক্রান্ত অঙ্ক করার সময় পর্যায়ক্রমে আমরা এই তিনটা সূত্র ব্যবহার করব। তারপরে আমরা জেনে নিই এই সূত্রের যে এখানে যে এই তিনটা সূত্রের অ্যাব্রিভিয়েশনগুলো আমরা একটু জেনে নিই। এআর সমান সমান হলো অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল। এসিএস সমান সমান হলো অ্যানুয়াল ক্রেডিট সেলস। এসিপি সমান সমান হলো অ্যাভারেজ কালেকশন পিরিয়ড। এআরটি হলো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। পিআইআর হলো পিরিয়ডিক ইন্টারেস্ট রেট। তারপরে 4 নম্বরে আমাদের যেটা বের করতে হবে এটা হলো টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিএ। এই তিনটা সূত্রের মান বের করার পরে আমাকে 4 নম্বরে একটা টেবিল করতে হবে। টেবিল করে আমাদেরকে এনপিএ বের করতে হবে। এখন টেবিলের কিভাবে করবো আমরা শিখি। ডিটেলস টাকা, প্রথমে হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ এএআর। আমরা 1 নং সূত্রে যে মানটা বের করব ওইটা হলো এএআর, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ যাবে রিজার্ভ, রিজার্ভ বাদ যাবে। রিজার্ভ বাদ গেলে এটার নাম হবে গ্রস অ্যাডভান্স নাম হবে। এই গ্রস অ্যাডভান্স থেকে ফ্যাক্টরিং কমিশন বাদ যাবে। ফ্যাক্টরিং কমিশন যদি আমি বাদ দিই তাহলে আমার বের হবে অ্যাডভান্স। বেসিস অফ ইন্টারেস্ট অ্যাডভান্স বের হবে। অ্যাডভান্স থেকে আমার বাদ যাবে হলো ইন্টারেস্টটা যদি আমি বাদ দিই তাহলে আমার বের হবে নিট পিরিয়ডিক অ্যাডভান্স অর্থাৎ এনপিএ আমার বের হবে। এভাবে আমাদেরকে এনপিএ বের করতে হবে এই টেবিলটার মাধ্যমে। আমি আবার বলি টেবিলটা এখানে আছে। প্রথমে হলো অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ এএআর 1 নং সূত্রে যে মানটা বের করব এটা থেকে বাদ যাবে হলো রিজার্ভ বাদ যাবে। এটার নাম হবে গ্রস অ্যাডভান্স। এটা থেকে ফ্যাক্টরিং কমিশন বাদ যাবে, এটার নাম হবে অ্যাডভান্স। এটা থেকে ইন্টারেস্ট বাদ যাবে, এটার নাম হবে এনপিএ অর্থাৎ নিট পিরিয়ডিক অ্যাডভান্স। তারপরে 5 নম্বরে আমাদেরকে আরেকটা টেবিল করতে হবে। ওই টেবিলটা হলো টেবিল ফর ক্যালকুলেশন অফ এনপিসি।
তাহলে টেবিলটা আমরা করি, কিভাবে টেবিলটা করব আমরা শিখি। ডিটেলস টাকা টাকা, প্রথমে আমাদের লিখতে হবে ফ্যাক্টরিং কমিশন। ফ্যাক্টরিং কমিশনের সাথে আমাদের যোগ হবে ইন্টারেস্ট, অ্যাড ইন্টারেস্ট। ইন্টারেস্ট যোগ করার পরে এটার নাম হবে আমাদের টোটাল পিরিয়ডিক কস্ট। টোটাল পিরিয়ডিক কস্ট নাম হবে, এটা থেকে বাদ যাবে লেস সেভিং ফ্রম ফ্যাক্টরিংস। সেভিং ফ্রম ফ্যাক্টরিংসের ভিতরে দুইটা এন্ট্রি থাকবে, একটা হলো ব্যাড ডেট লসেস আর একটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। এই দুইটা আমরা যোগ কইরা বাদ দিব, বাদ দিলে আমাদের বের হয়ে যাবে এনপিসি অর্থাৎ নিট পিরিয়ডিক কস্ট, এনপিসি বের হবে। এভাবে আমাদেরকে এনপিসি বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আবারও বলছি, কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং বের করতে হলে প্রথমে তোমাকে 1 নং সূত্রটা আমরা এআর সূত্রটা ব্যবহার করব, ব্যবহার করে এআর মান বের করব, এরপর আমরা এআর টিউর মান বের করব, এরপর আমরা 2 নম্বর গেল বা 3 নম্বর হলো পিআইআর মান বের করব। বের করার পর আমরা 4 নম্বর যে টেবিলটা আছে এই টেবিলটা আমরা করব, তারপর 5 নম্বর টেবিলটা করব। এভাবে আমাদেরকে পর্যায়ক্রমে 5টা ওয়ার্কিং আমাদেরকে কমপ্লিট করতে হবে। এই 5টা ওয়ার্কিং কমপ্লিট করলে তোমরা কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং বের করতে পারবে আশা করি। তারপরে আমরা দেখি কস্ট অফ রিসিভেবল ফ্যাক্টরিং এর, কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর সূত্রগুলো আমরা একটু দেখি। কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং, সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্টে আমরা এপিআর ব্যবহার করব। সিম্পল ইন্টারেস্ট হলো এপিআর সমান সমান এনপিসি বাই এনপিএ ইন্টু এআরটিউ ইন্টু 100। এটা হলো এপিআর এর সূত্র। কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল এপিআর এর সূত্র হলো এনপিসি বাই এনপিএ ইন্টু এআরটিউ ইন্টু 100। অ্যাপ্রিভিয়েশনগুলো আমরা একটু দেখে নিই। এপিআর হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এনপিসি হলো নিট পিরিয়ডিক কস্ট, এনপিএ হলো নিট পিরিয়ডিক অ্যাডভান্স, আর এআরটি হলো অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। তারপরে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র শিখব। কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র শিখব। কম্পাউন্ড ইন্টারেস্ট সূত্র তো আগেরটা আমরা মনে আছে, ইআইআর সমান সমান 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 100। আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ তারপরে কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ আনসিকিউরড ব্যাংক লোন, আমরা এই ইআইআর যে সূত্রটা ব্যবহার করছি এখানে একই রকমের সূত্র ব্যবহার করব। এর সূত্র হলো 1 প্লাস আর হোল টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে আমরা একটা হেল্পলাইন ব্যবহার করব, হেল্পলাইনের মাধ্যমে আমরা আর আর এন এর মানটা বের করব। হেল্পলাইনটা হলো আমাদের, আমরা আগেও বলেছি সিম্পল ইন্টারেস্টের সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট ইজিলি বের করতে পারবো। আমাদের কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং এর ক্ষেত্রে সিম্পল ইন্টারেস্টের সূত্র হলো এপিআর সমান সমান এনপিসি বাই এনপিএ ইন্টু এআরটিউ ইন্টু 100। তাহলে আমাদের এখানে প্রথম অংশটা হলো আর, দ্বিতীয় অংশটা হলো এন। আমরা আগেও বলেছি প্রথম এপিআর সূত্রে প্রথম অংশ হলো আর, দ্বিতীয় অংশ হলো এন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখতে হবে, পয়েন্ট টু বি রিমেম্বার্ড, মনে রাখতে হবে। আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে এই অঙ্ক করতে হলে। 1 নম্বরে আমাদের যেটা মনে রাখতে হবে, রিজার্ভ, ফ্যাক্টরিং কমিশন, ব্যাড ডেট লসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স শতকরা হারে দেওয়া থাকলে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপর ক্যালকুলেশন করতে হবে, সুদ ধরতে হবে অ্যাডভান্সের উপর। আমাদের এই অধ্যায়ে যে কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল ফ্যাক্টরিং সংক্রান্ত আমাদের অঙ্কে আমাদের রিজার্ভ, ফ্যাক্টরিং কমিশন, ব্যাড ডেট লসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স এগুলো যদি শতকরা হারে দেওয়া থাকে আমরা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ এর উপর ধরবো, ক্যালকুলেশন করব। আর সুদটা ধরবো আমরা অ্যাডভান্সের উপরে। এই দুইটা জিনিস, ইন্টারেস্টটা ধরবো আমরা অ্যাডভান্সের উপরে, আর যে বাকি রিজার্ভ, ফ্যাক্টরিং কমিশন, ব্যাড ডেট, অ্যাডমিনিস্ট্রেটিভ, এই 4টা জিনিস ধরবো আমরা হলো এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবলের উপর, আর ইন্টারেস্ট ধরবো অ্যাডভান্সের উপর। এই জিনিসটা তোমাদের মনে রাখতেই হবে, একবার মনে রাখতে হবে। আরেকটা বিষয় তারপরে আমরা 2 নম্বর দেখি, এই বিষয়টাও তোমাদেরকে মনে রাখতে হবে। উপরিউক্ত বিষয়সমূহ মাসিক বা বাৎসরিক হারে দেওয়া থাকলে পিরিয়ডিক কস্টে রূপান্তর করতে হবে। মাসিক হিসাবে দেওয়া থাকলে উহাকে 12 দ্বারা গুণ করে AR2 দ্বারা ভাগ করতে হবে, আর বাৎসরিক হিসাবে দেওয়া থাকলে উহাকে AR2 দ্বারা ভাগ করলেই চলবে। প্রিয় শিক্ষার্থীরা, এই 2টা পয়েন্ট তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। উপরিউক্ত বিষয় বলতে এখানে বোঝানো হয়েছে
ওই রিজার্ভ, ফ্যাক্টরিং কমিশন, ব্যাড ডেট লসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এই চারটা জিনিসকে এখানে বোঝানো হয়েছে। এই চারটা, এই যে রিজার্ভ, ফ্যাক্টরিং কমিশন, ব্যাড ডেট, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এগুলা যদি মাসিক হিসাবে দেওয়া থাকে বা ইন্টারেস্ট, আবার আরেকটা ইন্টারেস্ট, আমাদের আরেকটা জিনিস আছে ইন্টারেস্ট। রিজার্ভ, ফ্যাক্টরিং কমিশন, ব্যাড ডেট লসেস, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, ইন্টারেস্ট, এগুলো যদি মাসিক হিসাবে দেওয়া থাকে তাহলে উহাদেরকে এ 12 দ্বারা গুণ করতে হবে, আর 2 দ্বারা ভাগ করতে হবে। মনে রাখতেই হবে এই জিনিসটা। ওদেরকে মাসিক হিসাবে দেওয়া থাকলে 12 দ্বারা গুণ করতে হবে, আর 2 দ্বারা ভাগ করতে হবে। আর যদি বাৎসরিক হিসাবে দেওয়া থাকে তাহলে শুধু আর 2 দ্বারা ভাগ করলেই চলবে। পার্সেন্ট হিসাবে দেওয়া থাকলে আমরা এই কাজটা করব না। শুধু এগুলো মাসিক বা বাৎসরিক হিসাবে দেওয়া থাকলে আমরা এই কাজটা করব। আবার বলছি, মাসিক হিসাবে দেওয়া থাকলে 12 দ্বারা গুণ করে আর 2 দ্বারা ভাগ করতে হবে, আর বাৎসরিক হিসাবে দেওয়া থাকলে আর 2 দ্বারা ভাগ করলে চলবে। এই দুইটা পয়েন্ট আমি তোমাদেরকে লিখে দিয়েছি। এই দুইটা পয়েন্ট তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করবে, এবং অঙ্ক করতে তোমাদেরকে সহায়তা হবে। আজকে এতটুকুই। পরবর্তী ক্লাসে আমরা এই সংক্রান্ত একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ঘরে থাকো, নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।